ওকে, এবার আমরা শুরু করব। আজকে হলো যে আমাদের বৃত্তের আমরা হলাম যে শেষ লেকচার আজকে। সো 2022 ব্যাচে বৃত্তের শেষ লেকচারটা আমরা আজকে দেখব। সো আমরা গত ক্লাসে যেটা দেখছি, যারা তোমরা অ্যাপসে ক্লাস করছো, সো তোমরা জানো যে আমরা স্পর্শকে কিভাবে সমীকরণ বের করা যায়, স্পর্শকের শর্তগুলা কি কি, এবং স্পর্শকের দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়, ওই পর্যন্ত আমরা দেখে আসছিলাম। সো আমরা এখন বাকি অঙ্কগুলো দেখব এবং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমন কিছু টপিকও আমরা দেখব। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো কে কে কই থেকে আমাদেরকে দেখতেছো সেটা তোমরা একটু কমেন্ট করে জানায় দাও। আর অ্যাপসে যারা আছো তারাও একটু ইন্টারাকশন করো। আর কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আর আমাদের এই লাইভ ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে, যেন তোমার ফ্রেন্ডরাও কিছু শিখতে পারে। ঠিক আছে? সো শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, খালি নিজের কাছে রাখলেই হবে না। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো স্পর্শক দ্বয়ে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। ঠিক আছে? তার মানে তুমি যেটা করবা সেটা আমি ফার্স্টে আমরা ব্যাখ্যা করি। আমরা আগে একটু সূত্রটা দেখে আসি। যে ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ এই বিন্দু থেকে, আমরা জানি একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা যাবে। ঠিক আছে? আমাদের সাথে অনেকেই আছো। সুমঙ্গল বলতেছো হাউ আর ইউ ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো। মিস্টার 00 এটা কি ধরনের নাম? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আবিন রহমান বলতেছো, ঠিক আছে ভাই, এটা জানাই দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রতি আমরা ঢাকা থেকে বলতেছো, রতি ওয়ারিয়া বলতেছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অর্ক আসো আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। আতিফ আসলাম, আয় হায় এনমুল ভাইয়া কি কাটিং আল্লাহ। ঠিক আছে, ওকে। সো আসো দেখো যে বহিস্থ বিন্দু থেকে তাহলে কয়টা স্পর্শক টানা যাবে বলো তো? বহিস্থ বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শক টানতে পারবো। সো বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে আমি এইদিকে একটা স্পর্শক টানতে পারবো, আবার নিচের দিকে একটা স্পর্শক টানতে পারবো। তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক টানা যাবে দুইটা। এখন আমার কোশ্চেন হলো যে এই যে মূল বিন্দু থেকে, চিন্তা করো, মূল বিন্দু থেকে এই বহিস্থ বিন্দু বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তার মানে কোণটা বের করতে বলছে, তার মানে আমাকে এই কোণ বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। সো আমরা এখন যেটা করব সেটা হলো এই যে বহিস্থ বিন্দু ও, আমরা ফার্স্টে এখানে একটা সূত্র ডেভেলপ করব, কমন সূত্র, যেটা সব অঙ্কের জন্য কাজ করবে। তারপর সেই সূত্রটা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমি ধরলাম বহিস্থ বিন্দু, আচ্ছা বহিস্থ বিন্দু ও না ধরে আমরা অন্য একটা নাম দিই। বহিস্থ বিন্দু আমরা ধরলাম এটা এ, আমাদের বৃত্তের যে কেন্দ্রকে ধরলাম আমরা ও, আর যে বিন্দুতে স্পর্শ করছে স্পর্শ বিন্দুটা হলো বি। ঠিক আছে? এখন আমি দেখো, আমি যদি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রটা যোগ করে দিই, তাহলে এই যে রেখাটা এ ও রেখাটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই রেখাটাকে কি করবে বলতো? সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে উপরের অংশটা যদি থিটা হয় তাহলে নিচের অংশটাও থিটা হবে। এটা আমরা কিন্তু 9-10-এ প্রমাণ করে আসছি। কিভাবে প্রমাণ করছিলাম আমি যদি একটু তোমাদের মনে করাই দিই। দেখো, আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। একইভাবে আমি যদি এখানেও এটা যোগ করি তাহলে এখানেও কিন্তু এটা 90 ডিগ্রি। তখন দেখা যায় এই উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা সর্বসম। সর্বসম হইলে এই কোণ দুইটা কি হবে বলতো? সমান হবে। সো এই জিনিসটা আমরা প্রমাণ করছিলাম 9-10-এ থাকতে। সো এখন দেখো, আমাকে মধ্যবর্তী কোণ বের করতে হবে। তার মানে আমাকে বের করতে হবে এই যে কোণ, যেটা অ্যাঙ্গেল, তাহলে আমাদের কোণ, এই কোণের মানটা হবে 2 থিটা।
কারণ পুরাটা তো আমাদের তো বের করতে হবে পুরাটা। এখন আমি যদি শুধু উপরে কোণটা নিয়ে চিন্তা করি, তার মানে থিটা মান কেমনে বের করা যায়, তখন চিন্তা করো এই উপরের ত্রিভুজটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এইটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, আর এইটুকু কিন্তু কি বলতো, এইটুকু হলো আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। এটা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে স্পর্শকের দৈর্ঘ্য। সো স্পর্শকের দৈর্ঘ্যটা কিভাবে পাবো মনে আছে কিনা? √S1। S1 মানে কি? ওই বৃত্তের সমীকরণে বিন্দু বসায় দিয়ে সেটাকে √, করতে হয়। বৃত্তের সমীকরণে বিন্দু বসিয়ে সেটাকে √, করতে হয়। আগের লেকচারে আমরা বলছিলাম বৃত্তের সমীকরণে বিন্দুটা বসায় দিব, যে মানটা পাবো সেটাকে √, করব। তাহলে আমি কি পেয়ে যাব? স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে এই রেখাটা পাবো। তার মানে হলো আমি AB জানি, OB জানি। তাহলে এই উপরের ত্রিভুজটাতে এই OB হইল লম্ব আর AB হইল আমাদের ভূমি। তাহলে এই উপরের ত্রিভুজ থেকে এই থিটার পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা। তাহলে উপরের ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি tan থিটা = OB/AB। ঠিক আছে, তার মানে লম্ব বাই ভূমি, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে OB জিনিসটা কি বলতো? OB হলো ব্যাসার্ধ আর এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এই জায়গা থেকে আমি থিটার মান কি লিখতে পারি তাহলে বলো? থিটার মান লিখতে পারি tan ইনভার্স, উপরে হবে ব্যাসার্ধ আর নিচে হবে স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, সো এইটাই হলো আমাদের সূত্র। এই যে এইটাই হলো আমাদের সূত্র। ঠিক আছে, সো কোথাও যদি তোমাকে স্পর্শকের মধ্যবর্তী কোণ বের করতে বলে যে ভাইয়া দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ, তাহলে সেক্ষেত্রে তুমি সূত্র বলবা যে 2 tan ইনভার্স ব্যাসার্ধ / স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে তোমার কয়টা জিনিস লাগবে বলো তো? দুইটা, একটা হলো ব্যাসার্ধ লাগবে, একটা হলো স্পর্শকের দৈর্ঘ্য লাগবে। তারপর এই সূত্রে বসায় দিবা, বসায় দিলেই তুমি মান পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধটা বের করি, স্পর্শকের দৈর্ঘ্য বের করি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের, সো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা শিখছি আমরা। সো এখানে বৃত্তের কেন্দ্র হলো আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3, x এর সহগকে -2, y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2। আর ব্যাসার্ধ হবে যে দুইটা মান পাইছো এই দুইটা মানকে হোল স্কয়ার করব, সেখান থেকে কনস্ট্যান্ট বিয়োগ করব। সো কনস্ট্যান্ট হলো আমাদের 9। ঠিক আছে, তাহলে 3a² 9 বাদ, তাহলে এটা মান হচ্ছে 2। ওকে, এখন স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো বলো? তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পাবো √, ওই বৃত্তের সমীকরণে বহিস্থ বিন্দুটা বসায় দিব। এখন বহিস্থ বিন্দুটা কত? বহিস্থ বিন্দু হচ্ছে ভাই মূল বিন্দু 0, 0। তাহলে এই মূল বিন্দুটা বৃত্তের সমীকরণে বসায় দিব। তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, x এর জায়গায় 0, 6 × 0, y এর জায়গায় 0 আর লাস্টে হচ্ছে 9। তার মানে স্পর্শকের দৈর্ঘ্য পাচ্ছি আমি 3। তাহলে অতএব মধ্যবর্তী কোণ, স্পর্শকের মধ্যবর্তী কোণ সেটা হবে 2 tan ইনভার্স, উপরে বসবে ব্যাসার্ধ হচ্ছে 2 আর নিচে হবে স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে 3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে মাসুদি সাহেব, আপনি আমাদের সাথে আছেন, এটা আমাদেরকে ধন্য করছেন। বিল্লাল হোসেন আসো আমাদের সাথে, আরিয়া ইসলাম তমা আসো, মাহিম সিয়াম আসো, আসিফ শাহরিয়ার আসো, চন্দন চক্রবর্তী আসো। থ্যাংক ইউ ভাইয়ারা। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কোশ্চেন করে বলবা। স্থিতিবিদ্যা ক্লাস হবে। বিজয় বিশ্বাস, হ্যাঁ টি শার্টগুলো ডিসপার্স হয়েছে, তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। আতিফ বলতেছো আজকে কি প্রবলেম দেওয়া যাবে? হ্যাঁ প্রবলেম দেওয়া যাবে ভাইয়া, প্রবলেমগুলো দিতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যাপসে যারা আছো তারা প্রবলেম দিবা, আমরা সলভ করে দিব।
ওকে, সো এই 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 উদাহরণটা নিশ্চয়ই বুঝছো আশা করি, যে আমাদের কোথাও যদি স্পর্শকদ্বয় অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে, তার মানে আমাকে যদি কখনো বলে স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এটা যদি আমাকে কখনো বের করতে বলে যে স্পর্শকে অন্তর্ভুক্ত কোণ, তখন এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া। আতিফ, এই তুমি যে অঙ্কটা দিছো এটা আমরা করে আসছি, এটা আমাদের আগের লেকচারগুলোতে আছে। ওকে, এখন আমরা যে টপিকটা দেখব এই টপিকটা একটু ইন্টারেস্টিং টপিক। সেটা হলো যে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টা এবং সেই সমীকরণগুলো আমরা কিভাবে বের করতে পারি। সো দুইটা বৃত্ত কতভাবে স্পর্শ করে আমরা ফার্স্টে সেটা দেখব, যে দুইটা বৃত্ত কতভাবে স্পর্শ করে। সো এমন হইতে পারে যে ভাইয়া দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে, এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। আর একটা হলো যে ভাইয়া দুইটা বৃত্ত, একটা বৃত্ত এখানে একটা বৃত্ত ভিতরে, এইভাবে স্পর্শ করতে পারে। আবার ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, যে দুইটা বৃত্ত একটা একটাকে ছেদ করছে। আবার এমন হইতে পারে যে না ভাইয়া ছেদ করে নাই, দুইটা বৃত্ত আলাদা আছে। সো এটাও একটা হইতে পারে। আবার এমনও হইতে পারে যে একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত। বুঝতে পারছো? সো মোট কয়টা টাইপ দেখলাম আমরা? 5টা টাইপ। তাহলে মনে রাখো দুইটা বৃত্ত 5 ভাবে থাকতে পারে। সো এখন আমরা দেখব যে এই 5টা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এখানে কোন কনসেপ্টটা কাজে লাগবে এবং আমরা সেক্ষেত্রে কয়টা স্পর্শক পাবো। আচ্ছা, সো প্রথমে যেটা করতে হবে, প্রতিটা বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ তোমাকে জানা থাকতে হবে। যেমন আমার এই প্রথম বৃত্তের কেন্দ্র C1, এটা ব্যাসার্ধ হলো R1। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, ব্যাসার্ধ হচ্ছে R2। এখন তুমি বলো এই ক্ষেত্রে শর্ত কয়টা? দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে এটা কি শর্ত? শর্তটা কি হয়? কি শর্তে সে বহিস্থভাবে স্পর্শ করে? এটা আমরা পড়ে আসছি যে ভাইয়া সেন্টার দুইটার ডিস্টেন্স ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম যে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। তাহলে চিন্তা করো কোনো জায়গায় দুইটা বৃত্তের সমীকরণ যদি এই শর্তটা ফুলফিল করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণ স্পর্শক পাবো কয়টা? সাধারণ স্পর্শক মানে দুইটা বৃত্তে কমন স্পর্শক। সাধারণ স্পর্শক হলো দুইটা বৃত্তে কমন স্পর্শক। দেখো যেখানে স্পর্শ করছে ওইখানে একটা পাবো, ওইখানে একটা পাবো, আবার উপর দিয়ে একটা পাবো, আবার নিচ দিয়ে একটা পাবো। তাহলে সাধারণ স্পর্শক পাবো কয়টা বলো তো? 3টা। তাহলে আমরা এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক পাবো 3টা। ঠিক আছে, ওকে, যদি সে বহিস্থভাবে স্পর্শ করে। এখন যদি সে অন্তস্থভাবে স্পর্শ করে, তার মানে ভিতর দিয়ে স্পর্শ করবে। এবার অন্তস্থভাবে স্পর্শ করবে মানে ভিতর দিয়ে স্পর্শ করবে। তাহলে ভিতর দিয়ে স্পর্শ করলে প্রথম বৃত্তে কেন্দ্র ধরলাম C1, প্রথম বৃত্তে ব্যাসার্ধ ধরলাম R1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এই যে এই জায়গায় C2, আর দ্বিতীয় বৃত্তে ব্যাসার্ধ হলো এইটুকু, সেটা হলো R2। প্রথম বৃত্তেটা পুরাটা। ঠিক আছে, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এখানে শর্তটা কি হবে? যে দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করবে কখন? যখন সেন্টার দুইটার ডিস্টেন্স, দেখো সেন্টার দুইটার ডিস্টেন্স কিন্তু এইটুকু, সেইটা হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। সেন্টার দুইটার ডিস্টেন্স ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান হইলে অন্তস্থভাবে স্পর্শ করবে। ওকে, এবং সেই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট পাবো, কমন স্পর্শক পাবো একটা। ওই যে দেখো একটা, যে বিন্দুতে স্পর্শ করছে ওইখানে একটা পাবো, এই একটাই কমন। বুঝতে পারছো? সো কমন পাবো একটা। আতিফ ইসলাম বুঝতে পারলো। আচ্ছা ভাই আমি বুঝাই দিচ্ছি, এই টপিকটা পরে আমরা বুঝাই দিচ্ছি, তুমি যে ম্যাথটা দিচ্ছ সেটা বুঝাই দিচ্ছি। ওকে ভাইয়া, তাহলে দেখো বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক 3টা, কন্ডিশন হলো এটা। অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক একটা, কন্ডিশন হলো এইটা। এখন আসো নেক্সট।
এবার ছেদ করছে দুইটা বৃত্ত একটাকে ছেদ করবে। তাহলে যদি দুইটা বৃত্ত ছেদ করে তাহলে দেখো প্রথম বৃত্তের কেন্দ্র হলো এখানে, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হলো এখানে C2। তাহলে C1 থেকে C2 যে ডিস্টেন্স, তাহলে C1 থেকে C2 ডিস্টেন্স দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে এই পুরাটা R1, আর দ্বিতীয় বৃত্ত কিন্তু ওটা ভিতর থেকে শুরু হচ্ছে এই যে এই পুরাটা, সেটা হচ্ছে R2। তার মানে দেখো C1 আর C2 R1 আর R2 যোগ করলে, R1 আর R2 যোগ করলেও C1 C2 থেকে কিন্তু কি হবে, সেটা বড় হবে, কারণ R1 আর R2 তো ওভারল্যাপ করছে। সো তুমি যখন যোগ করবা তখন এই দুইটা যোগ করলে এই দুইটা মান কিন্তু বড় হবে, আর C1 C2 ডিস্টেন্সটা ছোট। সো যদি কখনো এই কন্ডিশন দেখো যে সেন্টার দুইটার ডিস্টেন্স ব্যাসার্ধ দুইটার যোগফল থেকে ছোট, তখন দেখো এই ক্ষেত্রে আমরা সাধারণ স্পর্শক পাচ্ছি কয়টা, এই ক্ষেত্রে ভাই আমরা সাধারণ স্পর্শক পাচ্ছি দুইটা। বুঝতে পারছি, সাধারণ স্পর্শক পাচ্ছি মাত্র দুইটা, উপর দিয়ে একটা নিচ দিয়ে একটা। ঠিক আছে, ওকে। এখন যদি এমন হয় যে না ভাইয়া ছেদ করে নাই, দুইটা আলাদা আলাদা আছে, তাহলে এখান থেকে দেখো C1 আর এটার ডিস্টেন্স কত, এটা হলো C2। তাহলে দেখো C1 আর C2 যে ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স আর ব্যাসার্ধ R1, এখানে ব্যাসার্ধ হলো R2। তাহলে দেখো R1 আর R2 যোগ করলেও কিন্তু C1 C2 সমান হচ্ছে না, C1 C2টা অনেক বড়। তাহলে এই ক্ষেত্রে শর্ত হবে যে C1 C2টা অনেক বড় R1 R2 থেকে। তাহলে মনে রাখো C1 C2 যদি বড় হয় তাহলে দুইটা বৃত্ত আলাদা থাকবে, C1 C2 যদি ছোট হয় তাহলে দুইটা বৃত্ত ছেদ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা আসবে যখন আলাদা থাকবে? তাহলে সাধারণ স্পর্শক এখানে আসবে চারটা। সাধারণ স্পর্শক আসবে কয়টা বলো তো? চারটা আসবে, উপরে একটা নিচে একটা, আবার এই কোনাকুনি একটা। তাহলে দেখো উপর আর নিচ দিয়ে যেটা গেছে এগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। তাহলে এগুলো হলো আমাদের সরল সাধারণ স্পর্শক, আর যেগুলো কোনাকুনি গেছে যে ছেদ করছে কোনাকুনি, সেটা হলো আমাদের তির্যক সাধারণ স্পর্শক। এটাকে বইতে বলছে তির্যক সাধারণ স্পর্শক, তির্যক। আর এটা হলো কি বলতো, সরল। আচ্ছা, ওকে। এবার আরেকটা কন্ডিশন আছে যেখানে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত, একটা বৃত্তের ভিতরে হলো আরেকটা বৃত্ত। সো এই ক্ষেত্রে দুইটা যেহেতু সমকেন্দ্রিক, তখন দেখো আমাদের C1 যেটা হবে C2 ও সেটা হবে। তার মানে C1 C2 ডিস্টেন্সটা কি বলতো, 0। কিন্তু R1 কিন্তু এই পুরাটা, আর R2 ও কিন্তু এইটুকু। তাহলে দেখো R1 আর R2 বিয়োগ করলে কিন্তু শূন্য হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে শর্ত হলো C1 C2 ডিস্টেন্স R1 R2 যে বিয়োগফল তার থেকেও ছোট, মানে বিয়োগফল থেকেও ছোট। তাহলে সেটা ক্ষেত্রে একটা আরেকটা ভিতরে থাকবে, এবং এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক পাবো আমরা শূন্যটা। তার মানে কোনো সাধারণ স্পর্শক পাবো না। তাহলে সাধারণ স্পর্শক হলো শূন্যটা, কোনো সাধারণ স্পর্শক নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কয়টা কন্ডিশন দেখলাম বলতো? 5টা কন্ডিশন দেখলাম। ভাইয়া আরেকবার একটু রিক্যাপ করি। যোগফলের সমান হওয়া মানে বহিস্থভাবে স্পর্শ করছে। এবার দেখো যোগফল দিয়ে 3টা, যোগফলের সমান হইলে বহিস্থভাবে স্পর্শ করছে, যোগফল থেকে ছোট হইলে ছেদ করবে, যোগফল থেকে বড় হইলে আলাদা থাকবে। ঠিক আছে, কন্ডিশনগুলো বুঝো। আর যদি বিয়োগফলের সমান হয় তাহলে ভিতরে স্পর্শ করবে, ভিতরে স্পর্শ করবে, অলরেডি ভিতরে ঢুকে গেছে। সো বিয়োগফল হলে ভিতরে স্পর্শ করবে। আর যদি বিয়োগফল থেকেও ছোট হয় তাহলে একদম একটা ভিতরে আরেকটা থাকবে, কোনো স্পর্শ নাই, তখন স্পর্শ করবে শূন্যটা। ঠিক আছে, সো আশা করি কন্ডিশনগুলো বুঝতে পারছো।
তো এখান থেকে ভাইয়া কি ধরনের কোশ্চেন আসে, তোমাকে সাধারণত আমাদের বোর্ড এক্সামগুলোতে তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় না, আবার মাঝে মাঝে দিয়েও দেয়। তখন তুমি মনে রাখবা তোমাকে দুইটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে কোশ্চেন করবে যে সাধারণ স্পর্শক কয়টা। সো তখন তুমি প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, দেখবা কোন কন্ডিশনটা ফুলফিল করে, ওই কন্ডিশন অনুযায়ী সাধারণ স্পর্শকের সংখ্যাটা বলে দিবা। ঠিক আছে? সো আসো আমরা এরকম একটা অঙ্ক দেখি। যেমন এখানে আমাকে অলরেডি বলছে যে এই বৃত্ত এবং এই বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা আর সমীকরণ দুইটা বাইর করতে বলছে, সংখ্যা প্লাস সমীকরণ। ঠিক আছে, দুইটা বের করতে বলছে। ওকে, তো চিন্তা করো তো এটা কিভাবে করব। স্পর্শকের দৈর্ঘ্য বের করবো কিভাবে, এটা তো ইজি কোশ্চেন, এটা আগের লেকচারগুলোতে ছিল। আমরা সমীকরণে বিন্দুটা বসাই দিব, মূল বিন্দুটা মানে বাইরের বিন্দুটা, বহিস্থ বিন্দুটা। ঠিক আছে, ওকে। ওয়ারিয়া বলছে বুঝছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আতিফ ইসলাম, আচ্ছা তোমার অঙ্কগুলো দিয়ে যাও, আমরা সলভ করতেছি, সমস্যা নেই। সো আমরা ফার্স্টে বের করবো যে এইটা কিভাবে আছে। সো অলরেডি ভাইয়া চিত্র এঁকে ফেলছি, চিত্র এঁকে তোমরা হয়তো বা বুঝে গেছো যে দুইটা বৃত্ত আলাদা থাকবে। এখন এটা কিন্তু তুমি আগে থেকে বুঝবা না, কারণ আমি চিত্র আঁকছি দেখেও দেখে বুঝতেছো। কিন্তু তোমার প্রথম কাজ হবে পরীক্ষার হলে যখন তুমি অঙ্কটা দেখবা, দুইটা বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবা। ঠিক আছে, ওকে। সো এটা বেশ বড় একটা অঙ্ক। সো আমরা প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ হবে এইটা, কেন্দ্র হবে 0 0, ব্যাসার্ধ হবে 1। ঠিক আছে, দেখো কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেছি। সো কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে কি বলতো 1। আচ্ছা, দ্বিতীয় যে বৃত্ত, এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব -3, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব -4, তাহলে আমি কেন্দ্র পাচ্ছি -3 -4। আর ব্যাসার্ধটা হিসাব করলে তুমি দেখবা ব্যাসার্ধ আসতেছে 3। এখন তুমি যেটা করবা, যে এটা যে এইভাবে আছে সেটা কিভাবে বুঝবো, আমরা কি করব, কেন্দ্র দুইটা ডিসটেন্স বের করব, C1 C2। তাহলে দেখো এই C1 আর C2 ডিসটেন্সটা কত আসে চিন্তা করো তো, দুইটা বৃত্তে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, তাহলে আমার এখানে আসতেছে 5। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসতেছে 5। এবার চিন্তা করো ব্যাসার্ধ দুইটার যোগফল কত, ফার্স্টে যোগফল দিয়ে চিন্তা করবা। তাহলে এটা ব্যাসার্ধ 1, এটা ব্যাসার্ধ 3, যোগ করলে 1 আর 3 যোগ করলে আসে 4। তাহলে এবার দেখো এটা কি সম্পর্ক দাঁড়াচ্ছে, সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, সম্পর্কটা দাঁড়াচ্ছে যে C1 C2 যোগফল থেকে বড় হচ্ছে। C1 C2 কি হচ্ছে বলতো, যোগফল থেকে বড় হচ্ছে। এখন আমরা দেখে আসছি যে যোগফল থেকে বড় হইলে কোন কন্ডিশন, এই দেখো যোগফল থেকে বড় হইলে দুইটা বৃত্ত আলাদা থাকবে, আর দুইটা বৃত্ত আলাদা থাকলে স্পর্শক পাবো কয়টা বলতো, 4টা। দুইটা বৃত্ত আলাদা থাকলে স্পর্শক পাবো 4টা। তাহলে এখানে দেখো আমরা 4টা বৃত্ত স্পর্শক আঁকছি, এই যে এটা একটা দুইটা, উপর দিয়ে একটা গেছে, নিচ দিয়ে একটা গেছে। ঠিক আছে, এই যে 4টা স্পর্শক। তাহলে এই 4টা স্পর্শকের সমীকরণ বের করতে হবে এখন। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেছি, যে সংখ্যা হলো 4টা, স্পর্শকের সংখ্যা হলো 4টা। ওকে, এখন আমাকে কি করতে হবে, সমীকরণ বের করতে হবে। সো সমীকরণ বের করার প্রসেসটা বেশ বড়। সো ভাইয়া একটু স্টেপগুলো লিখে দিই যে কিভাবে করবা। হ্যাঁ, এই ধরনের বড় অঙ্ক সাধারণত আমাদের বোর্ডে আসে না, আমাদের অ্যাডমিশনেও খুব কম আসে, কদাচিৎ আসে। সো ভাইয়া একটু বলে দিই, যে স্টেপগুলো বলে দিই যে কিভাবে করতে হবে। তাহলে এখানে আমি কিন্তু বলছিলাম, নামগুলো বলছিলাম মনে আছে, এই যে উপর দিয়ে আর নিচ দিয়ে যেগুলো গেছে এগুলো দেখো স্ট্রেট গেছে, স্ট্রেট যাওয়াতে এগুলোকে বলা হয় কি বলতো, সরল সাধারণ স্পর্শক। আর এগুলো হলো কোনাকুনি গেছে, কোনাকুনি স্পর্শ করছে, তাহলে এই কোনাকুনি গুলোকে বলা হয়
তির্যক সাধারণ স্পর্শক। এখন যেগুলা সরল সাধারণ স্পর্শক হয়, এই স্পর্শক দুইটা কিন্তু ছেদ করছে কোথায় বলতো? ছেদ করছে বহিস্থ একটা বিন্দুতে, ছেদ করছে বহিস্থ একটা বিন্দুতে, যে পি, পি হচ্ছে আমাদের এই বিন্দু, ঠিক আছে? পি হচ্ছে ওই কোণায় বিন্দু। আর তির্যক সাধারণ স্পর্শকটা ছেদ করছে মাঝখানে, C1 আর C2 মাঝখানে। ওকে, প্রথম স্টেপ, স্পর্শকের ছেদ বিন্দু পি বের করতে হবে। R1:R2 অনুপাতে C1 C2 এর সাহায্যে পি বিন্দু নির্ণয়। ঠিক আছে, এটা হবে আমাদের প্রথম স্টেপ। সো আমরা এই স্টেপ অনুযায়ী এখন কি করব, অঙ্কে অংশটা করে রাখি, আমরা স্টেপ স্টেপ ওয়াইজ অঙ্ক করি। হ্যাঁ, তাহলে মনে রাখো, যখন সরল সাধারণ স্পর্শক হবে তখন এই যে C1 আর C2 এই দুইটা বিন্দুকে পি বিন্দুটা কি করছে বলতো? বহিস্থ স্পর্শ করছে। কারণ C1 C2 বাইরে আছে বিন্দুটা, তাহলে পি বিন্দুটা বহিস্থভাবে স্পর্শ করবে। সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছো, সো বহিস্থ স্পর্শ করবে। তাহলে মনে রাখো, সরল সাধারণের জন্য বহিস্থ স্পর্শক, আর তির্যক সাধারণের জন্য অন্তঃস্পর্শক, মানে অন্তর্বিভক্তি সূত্র বসবে তখন। আর সরল সাধারণের জন্য বহির্বিভক্তি সূত্র বসবে। ঠিক আছে, সো আমরা এই বিন্দুগুলা বের করব বিভক্তির সূত্র দিয়ে, বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত সেটা বুঝবো চিত্র দিয়ে। সো মনে রাখো, সরল সাধারণের ক্ষেত্রে বহির্বিভক্তি, আর তির্যক সাধারণের জন্য অন্তর্বিভক্তি। হুমায়ুন বলতেছো, দুইটা সাইকেলের যদি এরিয়া না, দুইটা সাইকেলের রেডিয়াস যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরল সাধারণ পাবো, এবং সেটা তো আরো ইজি। তুমি দেখো, C1 আর C2 যে রেখাটা হবে, ওই রেখা সমান্তরাল রেখার সমীকরণই হবে তখন স্পর্শকের সমীকরণ। তখন তো এত ঝামেলা যাওয়ার কোনো দরকারই নাই, বুঝতে পারছো? কারণ দুইটা সাইজ যদি সেম হয়, সেম হইলে যে দুইটা স্পর্শক পাবো উপরে আর নিচে, এই দুইটা স্পর্শক কি হবে বলতো? আমাদের সমান্তরাল হবে। কার সমান্তরাল হবে? C1 আর C2 বিন্দুগামী যে রেখা। তখন তুমি দুই বিন্দুগামী, তার মানে C1 C2 বিন্দুগামী রেখার সমীকরণটা বের করবা, তার সমান্তরাল রেখার সমীকরণই হবে স্পর্শকের সমীকরণ, যেটা ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে থাকবে। সো দেখো, সমান্তরাল জানো, দূরত্ব জানো, স্পর্শকের সমীকরণ চলে আসবে, তখন তো আরো ইজি, বুঝতে পারছো? ওকে, সো অন্তর্বিভক্তির মাধ্যমে আমি পি বিন্দু বের করব, তখন আমি কোন অনুপাত ইউজ করব? দেখো, এখানে আমি বলে দিছি যে R1:R2, তার মানে ব্যাসার্ধ দুইটা অনুপাত, এবং কাকে বিভক্ত করব? C1:C2 কে বিভক্ত করব, C1:C2 কে বিভক্ত করব। সো আমরা এই যে এই রেশিও দুইটা অনুপাত, তাহলে অনুপাত আমি পাচ্ছি 3:1। সো 3:1 অনুপাতে দেখো, দুই পাশে বিন্দু জানো, অনুপাত জানো, অনুপাত হচ্ছে 3:1। তখন দেখো পি বিন্দু পাবো কিনা, তাহলে পি বিন্দুটা হবে, নিচে হবে 3+1, 3 দিয়ে ওই পাশেরটা গুণ, তাহলে 3 × 0, 1 দিয়ে এই পাশেরটা গুণ, তাহলে 1 × -3। আবার নিচে দেখো 3+1, 3 দিয়ে ওই পাশে কোটি গুণ, আর 1 দিয়ে এই পাশে কোটি গুণ, তাহলে আমাদের এখানে আসতেছে উপরে -3, নিচে 4, তাহলে -3/4, আর এখানে আসতেছে -4/4, তার মানে এখানে আসতেছে -1, তাহলে এটা হচ্ছে -1। এই যে দেখো, পি বিন্দু পেয়ে গেছি। ওকে, এবার বহির্বিভক্ত করলে ওই বিন্দুটা পাবো। আচ্ছা, দুইটা যদি আলাদা নাম দিই তাহলে বেটার, এটা P1 দাও, এটা P2 দাও। সো আমরা P1 পাইছি, এখন আমরা P2 পাবো। সো P2 এর জন্য কি করবো বলতো? বহির্বিভক্তি, তার মানে এখানে জাস্ট মাইনাস বসায় দিলেই হচ্ছে, বহির্বিভক্তিতে খালি মাইনাস বসায় দিলেই হচ্ছে। 3 - 1, 3 × 0, -1 × -3, আর 3 - 1, 3 × 0, 1 × -4।
তাহলে এখানে হচ্ছে 2 3/2 আর এখানে হচ্ছে 2 4 এখানে হচ্ছে 2। দেখো দুইটার জন্য দুইটা আলাদা পি বিন্দু পেয়ে গেছি। ওকে, আচ্ছা এটা গেল আমাদের প্রথম স্টেপ। এরপর আমাদের পি বিন্দু পেয়ে গেলে শেষ। এখন আমরা কিন্তু এই নিয়মটা শিখছিলাম। সেকেন্ড স্টেপ, বহিস্থ পি বিন্দু হতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। সমীকরণ নির্ণয়, এটা হলো সেকেন্ড স্টেপ। শেষ, তাহলে অঙ্ক শেষ। এখন দেখো এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি। তুমি যদি একটা বিন্দু জানো এবং তুমি যদি একটা বৃত্তের সমীকরণ জানো, তখন বলো স্পর্শকের সমীকরণ বের করতে পারি কিনা। তাহলে আমি একটা করে দিব, বাকিটা তোমরা বাসায় করবা। ভাইয়া P1 বিন্দুর জন্য করে দিচ্ছি। সো আমি ধরলাম যে P1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমি বের করব। সো আমরা তখন বলছিলাম যে স্পর্শকের সমীকরণটা ফার্স্টে ধরে ফেলতে হবে। যে ধরি স্পর্শক হচ্ছে, দেখো তুমি একটা বিন্দু জানো, বিন্দু জানলে স্পর্শকের সমীকরণ হবে কি y - y1 m * x - x1। সরলরেখা সূত্রে বসায় দিতে হবে। কেন? কারণ স্পর্শক একটা সরলরেখা, ঠিক আছে? স্পর্শক কিন্তু একটা সরলরেখা, এই যে স্পর্শক সরলরেখা। সো এই যে সরলরেখা সূত্রে বসায় দিব। সো ওই বিন্দুতে এই বিন্দুতে সরলরেখা সূত্র। এখন এই সূত্রে তুমি কিসের মান জানো না বলো তো? m এর মান জানো না। এই m এর মান বের করার জন্য তখন ওই যে স্পর্শকের বেসিকটা ইউজ করতে হবে। বেসিকটা কি ভাইয়া? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যে কোনো একটা বৃত্ত নিব। ধরলাম আমরা এই ছোট বৃত্তটা নিই। তাহলে এই ছোট বৃত্তটা কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, তার মানে এই যে এই দূরত্বটা স্পর্শকের উপর কি হবে বলতো? লম্ব হবে। আবার এই দূরত্বটা কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই m এর মান বের করার জন্য আমরা ফার্স্টে সবগুলোকে একপাশে নিয়ে আসব। তারপর শর্তটা ইউজ করব। এটা আমরা গত ক্লাসে ভালোভাবে দেখছিলাম যে স্পর্শকের সমীকরণ বাইর করতে হলে ফার্স্টে সমীকরণ ধরতে হয়, তারপর শর্ত বসায় দিতে হয়। শর্ত কি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সো আমরা ওই যে ছোট বৃত্তটা নিছি, ছোট বৃত্তের কেন্দ্র কত? 0 0। তাহলে x আর y এর জায়গায় 0 0 বসায় দিব। তাহলে m * 0, y এর জায়গায় 0, 3m/4 - 1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। এটা হবে ব্যাসার্ধের সমান। ওই ছোটটা ব্যাসার্ধ কত? 1। আর তুমি বলতে পারছো ভাই আমি যদি এই বৃত্ত নিয়ে কাজ করি, একই কথা, যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করবা। আর শর্ত কি বসাচ্ছি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এখানে এইটা সলভ করলে আমি m এর মান পাবো কিনা বলো তো? আমি m এর মান পাবো। সেই m এর মান এখানে বসায় দিলে আমি অ্যান্সার পাবো। এবং এখান থেকে দেখো m এর মান আসবে 2টা। এবং তুমি খেয়াল করো P1 বিন্দুতে তোমার কিন্তু স্পর্শক 2টা, এই যে 2টা মান আসবে। এবং এটা কিন্তু অঙ্ক শেষ হয় নাই। এটা কোন বিন্দু নিয়ে করছি? P1। একই প্রসেসে আবার কার জন্য করতে হবে? P2 জন্য করতে হবে। সো বিশাল বড় অঙ্ক। এর জন্য আমি বলছি বোর্ডেও তেমন একটা আসে না, অ্যাডমিশনেও আসে না, কিন্তু আইডিয়াটা তোমার মাথায় থাকতে হবে। কারণ পার্ট বাই পার্ট অঙ্কটা আসতে দেখা গেছে। যেমন শুধু স্পর্শকের সংখ্যা বাইক করতে বলে, অনেক সময় যে ছেদ বিন্দুটা বাইক করতে বলে, অনেক সময় বিন্দু দিয়ে দেয় স্পর্শকের সমীকরণ বাইক করতে বলে। তুমি হয় এই পার্ট আসবে, নইলে এই পার্ট আসবে, নইলে সংখ্যা আসবে। বুঝতে পারছো? সো আইডিয়াটা মাথায় রাখবা। সো আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে বলবো আমাদেরকে। ফুয়াদ বলতেছো হাই, ঠিক আছে। যারা ফেসবুকে দেখতেছো তারাও শেয়ার করে দাও। আচ্ছা, সো এটাই হলো আমাদের এই জিনিসটা। সো বেশ কঠিন জিনিস আমরা দেখে ফেললাম, এবং এটা দেখা ফেলার মাধ্যমে আমাদের বইয়ের টপিকগুলো কিন্তু শেষ হয়ে গেল। আমাদের বইতে এই বাইরে আর কোনো তেমন একটা টপিক নাই, কিন্তু আমরা আরও কিছু অঙ্ক দেখব। সো আসলে আমরা কিছু অঙ্ক দেখি। সো ফার্স্ট আমরা এটা দেখব। সো প্রশ্নটা একটু পরে বলো তো অ্যান্সার কত হবে। খুবই ইজি এটা। অলরেডি আমি অর্ধেকে বেশি সমাধান করে ফেলছি, অর্ধেকে বেশি সমাধান করছি। 4 একক বাহু বিশিষ্ট
এখানে বহু লেখছে, বাহু হবে, বাহু বিশিষ্ট, বাহু মানে হলো যে এক্স এর মান 4। একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা হয় তার ক্ষেত্রফল বাইর করা। তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি বলো? পাই আর স্কয়ার। সেই 9-10 এর বেসিক, একদম 9-10 এর বেসিক, পাই আর স্কয়ার। তো আমাকে কি বের করতে হবে? আর স্কয়ার বের করতে হবে। বৃত্তের প্রথম ক্লাসে ভাইয়া একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? যে বৃত্তের মধ্যে কখনো যদি আমি 90 ডিগ্রি দেখতে পাই তখন ওই কোণটা কি কোণ বলো? অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে ওই কোণের দুই মাথা যোগ করলে যেটা পাবো সেটা কি? ব্যাস। তার মানে এই রেখাটা হবে ব্যাস। যদি কখনো একটা বৃত্তের মধ্যে তুমি 90 ডিগ্রি দেখো, সো 90 ডিগ্রি দুই মাথা যোগ করলে, এই যে 90 ডিগ্রি যে দুইটা মাথা, এই মাথা আর ওই মাথা, এই দুইটা মাথা যোগ করলে কি পাবো? ব্যাস পাবো। ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে ব্যাস হচ্ছে টুয়াইস আর, আমরা জানি ব্যাস হচ্ছে টুয়াইস আর। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, নিচের ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি পিথাগোরাসের ত্রিভুজ না? তাহলে পিথাগোরাসের ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার হবে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। সো এখান থেকে 4r স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2x স্কয়ার, তাই তো নাকি? তাহলে এখান থেকে কাটা, এখানে থাকে 2, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এই 2টা এই পাশ থেকে ওই পাশে গেলে হাফ, তাহলে x স্কয়ার বাই 2। তাহলে x স্কয়ার বাই 2 মানে হলো x ডিভাইডেড বাই রুট 2। এটা হলো আমাদের ব্যাসার্ধের সূত্র পেয়ে গেলাম যদি একটা বর্গক্ষেত্র দেওয়া থাকে। সো ব্যাসার্ধ হবে বর্গক্ষেত্রের বাহু, x মানে কি বলো? বর্গক্ষেত্রের বাহু, বাহুকে রুট 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। সো আমরা এখানে বর্গক্ষেত্রের বাহু কত আছে বলো তো? 4 একক, সেটাকে রুট 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। সো এটা স্কয়ার। সো এটা হিসাব নিকাশ করবা, দেখবা কত আসে, এটাই অ্যান্সার। এত বর্গ একক। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো, খুব ইজি। সেম কোশ্চেন, কিন্তু এইবার আর বর্গক্ষেত্র বলে নাই, এবার বলছে সমবাহু ত্রিভুজ। সো একটু চিন্তা করো। হ্যাঁ আফরিন 8 পাই, আশি করে বলতেছো 8 পাই, ওকে। আফরিন বলতেছো 25, 24, ঠিক আছে, 8 পাই বলতেছো। সো দেখো কত আসে। হ্যাঁ ওটা অ্যান্সার, 8 পাই অ্যান্সার। ওকে, এটা দেখো এবার বর্গক্ষেত্রের জায়গায় কি দিছে বলো তো? বর্গক্ষেত্রের জায়গায় এবার দিছে সমবাহু ত্রিভুজ। বর্গক্ষেত্রের জায়গায় এবার দেওয়া হয়েছে সমবাহু ত্রিভুজ। সো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবার বৃত্তের ক্ষেত্রফল চাই নাই, কারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম, তার মানে এটা এ হইলে এটাও এ, এটাও এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম। ঠিক আছে, ওকে। ওকে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম। সো বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র? √3/4 a স্কয়ার। তাহলে √3/4 কত? a স্কয়ার। সোহেনা মাহমুদ তাসিন, ঠিক আছে ভাইয়া, 25.13 পারফেক্ট অ্যান্সার। আগের অঙ্ক, ওই অঙ্কটা দেখো। এখন এ বের করবো কিভাবে? বৃত্তের সমীকরণ জানি। সো বৃত্তের সমীকরণ থেকে কি কি পাবো? সেন্টার পাবো আর ব্যাসার্ধ পাবো। সেন্টার হবে 2 - 3, ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে যে এই ব্যাসার্ধটা হচ্ছে 4 আর সেন্টার হচ্ছে 2 - 3। ঠিক আছে, সো এখানে আমার ত্রিকোণমিতি একটা সূত্র ইউজ করতে হবে, ত্রিকোণমিতির সূত্র ইউজ করতে হবে। সো ত্রিকোণমিতি আমরা জানি এটা এ বাহু হইলে এটা এ কোণ,
আর এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতে আর। একটা ত্রিভুজের চারপাশে যখন বৃত্ত আঁকবা, মানে তিনটা বিন্দু দিয়ে যদি বাইরে বৃত্ত আঁকো তখন সেটাকে বলা হয় পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের ব্যাসার্ধ হলো বড় হাতে আর। এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে a ডিভাইডেড বাই সাইন a, b ডিভাইডেড বাই সাইন b, c ডিভাইডেড বাই সাইন c ইকুয়ালস টু টুয়াইস r। এই সূত্রটা জানি, ঠিক আছে। সো এই সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু টুয়াইস r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a ইকুয়ালস টু টুয়াইস r সাইন a। ওকে, এখন টুয়াইস r এর মান আমি জানি, r এর মান হচ্ছে 2 × 4 সাইন a। a মানে কি, এই কোণটা। এখন এটা তো সমবাহু ত্রিভুজ, বলো সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান কত? হ্যাঁ 60 ডিগ্রি, ঠিক আছে 60 ডিগ্রি, প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। এই কোণের মান 60, সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে যে কোণের মান জানি, তাহলে দেখো যে বাহু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে কত আসে এটা, সাইন 60 মান কত বলো তো, √3/2। তখন 2 চলে যাবে, এটা মান আসতেছে 4√3। সো এই মানটা এখানে বসায় দাও, এই মানটা আমরা এখানে বসায় দিব, তাহলে আসতেছে √3/4 a স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের 4√3। সো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। a হচ্ছে 60, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সাইন সূত্র আশিকুর রহমান, পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে ভাইয়ারা, আসো নেক্সট আমরা এটা দেখি। সঞ্চয় পথে কিছু অঙ্ক আছে। সো সঞ্চয় পথের অঙ্কগুলো যখন আমরা করতে যাব তখন আমরা সঞ্চয় পথ সরলরেখাতে যখন করছি তখন আমরা জানি যে যার সঞ্চয় পথ বের করতে বলছে তাকে px, y বিন্দু ধরতে হয়। সো এখানে প্রশ্নটা পড়ো, এই বৃত্তের এমন দুটি স্পর্শকের ছেদ বিন্দুর সঞ্চয় পথ। তাহলে কার সঞ্চয় পথ বলতো, ছেদ বিন্দুর সঞ্চয় পথ। তাহলে সঞ্চয় পথটা হলো ছেদ বিন্দুর। কার ছেদ বিন্দু, স্পর্শকের ছেদ বিন্দু। সো আমি স্পর্শকের যে ছেদ বিন্দু, এই যে দুইটা স্পর্শক, এই যে ছেদ বিন্দু, এই যে এটা হলো ছেদ বিন্দু, এইটা সমীকরণ বের করতে বলছে, এই ছেদ বিন্দুটা সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে। সো এই ছেদ বিন্দু সমীকরণটা আমি ধরলাম px, y, এটা হলো ছেদ বিন্দু সমীকরণ। ওকে, তাহলে ওই ছেদ বিন্দুটাকে আমি ধরলাম px, y। সো p বিন্দু সমীকরণ বের করতে বলছে। এখন আমাদের বলছে যারা পরস্পর লম্ব, তার মানে এই স্পর্শগুলা পরস্পর লম্ব, এটা বলে দিছে প্রশ্নে। সো এই স্পর্শগুলা পরস্পর লম্ব, তার মানে এই স্পর্শটা 90 ডিগ্রি কোণে আছে। আবার আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে স্পর্শ বিন্দুগামী এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কি স্পর্শকের উপর লম্ব। আবার স্পর্শ বিন্দুগামী এই যে ব্যাসার্ধটা, এটাও স্পর্শকের উপর কি হবে, লম্ব হবে। তার মানে এই চতুর্ভুজে এইটা লম্ব, ওই কোণটা লম্ব, এই কোণটা লম্ব, তিনটা কোণই 90। তাহলে এই চতুর্ভুজে এই কোণটাও 90 হবে। তার মানে পুরো চতুর্ভুজটা আসলে 90 ডিগ্রি। আবার আমরা জানি এটা হলো একটা ব্যাসার্ধ, আবার এইটাও তো ব্যাসার্ধ। দেখো সমীকরণ থেকে দেখো তো, বৃত্তের সমীকরণ থেকে দেখো এখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের a। সো আমি ব্যাসার্ধ, তার মানে এই বাহুটা সমান, তার মানে এটা আসলে একটা কি বলতো, এটা আসলে একটা বর্গ হয়ে গেল। তার মানে এটা আসলে একটা বর্গক্ষেত্র। সো আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে কর্ণ জানবা না, এই যে এটা হলো কি বর্গক্ষেত্রে কর্ণ, তাহলে কর্ণটা আমি জানি। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত বলো, a√2। তারপর এই কর্ণটাই কি বলতো, ওপি না, তাহলে ওপি হচ্ছে a√2। তাহলে ওপি কিভাবে বের করা যায় বলো, ওপি মানে কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করব, ভুজদ্বয়ের বিয়োগফল কোটিদ্বয়ের বিয়োগফল ইকুয়ালস টু a√2।
সো যেখান থেকে শেষ অ্যান্সার সমীকরণ চলে আসছে 2a স্কয়ার। আর সঞ্চয় পথের টার্গেট কি? যে কোনো সঞ্চয় পথে অঙ্ক এর টার্গেট হলো সমীকরণ বের করা। সমীকরণ বের করতে পারলেই অ্যান্সার। বুঝতে পারছো? সো আমরা সমীকরণ বের করে ফেলছি, শেষ। দেখছো, একদম সিম্পল। ওকে, এটা এসডব্লিউ থাকবে। এটা সঞ্চয়পদ কেমনে বের করবা এটা এসডব্লিউ করে আমাদেরকে জানাবা। ওকে, আর হলো এখন ওই যে আতিফের সমস্যা আমরা এখন সলভ করব। আসো আতিফ সাহেব। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, আতিফ বলতেছো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক 2 এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে এবং ব্যাসার্ধ 5 একক। তার মানে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা মূল বিন্দু থেকে 2 একক দূরে। সো এটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে এটা যদি আমাদের মূল বিন্দু হয় 0 0, তাহলে এই মূল বিন্দু থেকে 2 একক দূরে, তার মানে এটা হবে 2 একক, এদিকে হবে 2 একক। তার মানে আমি যদি মূল বিন্দু থেকে 2 একক দূরে ডান দিকে যাই তাহলে এই বিন্দুটা কত? 2 0। আবার এই বিন্দুটা কত হবে? -2 0। তার মানে একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায়। এই বৃত্তটা 2 0 বিন্দুগামী, -2 0 বিন্দুগামী। তাহলে এই দুই বিন্দুগামী, এটা বলে দিছে। আবার বলে দিছে ব্যাসার্ধ 5 একক। সো কয়টা কন্ডিশন বলছে বলতো? তিনটা কন্ডিশন। তিনটা কন্ডিশন মানে হলো জিএফসি মেথড। ঠিক আছে, জিএফসি মেথড। তার মানে তুমি ফার্স্টে সমীকরণটা ধরে ফেলবা x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এক নাম্বার। আমি যদি এখন 2 0 বিন্দুটা বসায় দিই তাহলে এখানে যদি 2 0 মানে x এর জায়গায় 2 বসায় দিলাম, y এর জায়গায় 0, x এর জায়গায় 2, y এর জায়গায় 0 প্লাস c, তাহলে এটা একটা ইকুয়েশন। আবার -2 0 যদি বসায় দিই তাহলে x এর জায়গায় -2, y এর জায়গায় 0, x এর জায়গায় -2, y এর জায়গায় 0, তাহলে এটা আরেকটা সমীকরণ। আর ব্যাসার্ধ হলো 5, তাহলে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা হলো 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হলো 5 5 25। এটা একটা সমীকরণ। সো তিনটা সমীকরণ সলভ করলে জিএফসি মান চলে আসবে, তখন এটাই হবে আমাদের অ্যান্সার। এটা খুব ইজি। দেখো 2 আর 3 যদি যোগ করে দাও, এই দুটো যদি যোগ করে দাও তাহলে দেখো 4 4 8, এই 4g চলে যাবে 2c, তাহলে 2c প্লাস 8 ওই পাশে গেলে -8, তাহলে c এর মান আসে -4। c এর মান আসতেছে কত বলো? -4। তাহলে c পেয়ে গেলাম -4। c এর মান বসায় দাও, এক জায়গায় বসাও, এখানে বসো, এখানে বসালে -4 4 চলে যাবে, g এর মান পেয়ে যাচ্ছি 0। এই g আর c এর মান এখানে বসাও, তাহলে g এর মান 0, f স্কয়ার থাকে, c এর মান -4, তাহলে মাইনাসে মাইনাসে +4, ওই পাশে গেলে কত? 21। তাহলে আমরা f এর মান পেয়ে যাচ্ছি ±√21। এই দেখো জিএফসি মান পেয়ে গেছি। তাহলে বলো সমীকরণ কি হবে? x স্কয়ার y স্কয়ার, g এর মান তো 0, f এর মান হলো 2√21y -4 ইকুয়ালস টু 0। তাহলে এই হলো আমাদের সমীকরণ, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি আতিফ বুঝতে পারছো, নাহলে কমেন্ট করে জানাও কিভাবে কি করলাম যদি না বুঝে থাকো।
ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা পিডিএফ এ থাকবে না। ওকে, সো আতিফ আরো একটা প্রবলেম বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত 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 বৃত্তে উপরস্থ যে বিন্দুটি এত সরলরেখার নিকটতম তার স্থানাঙ্ক বের করো। তো সোজা তো, একটা বৃত্ত থেকে একটা রেখার সবচেয়ে কাছে কোন বিন্দুটা থাকে ওটা বের করতে বলছে। তাহলে সবচেয়ে কাছে কোন বিন্দু থাকবে এটা তো আমরা পড়ছি। ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, কাছে কোন বিন্দু থাকে, এটা কিন্তু ধরো 9-10 একটা উপপাদ্য ছিল, মনে আছে কিনা? 9-10 উপপাদ্য ছিল যে ভাইয়া কোনো বিন্দু থেকে কোনো রেখায় সবচেয়ে কাছে বিন্দু কোনটা, সবচেয়ে কাছে বিন্দু হবে সেইটা যেইটা ওই রেখাটার উপর লম্ব হয়, তাই না? দেখো, কেন্দ্র থেকে যদি আমি লম্ব টানি, এই লম্বটা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই সবচেয়ে কাছে, তার মানে নিকটতম বিন্দু। এই হলো কনসেপ্ট। আতিফ এখন পারা উচিত, আমি মনে করি এখন তোমার পারা উচিত, কারণ তোমাকে বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, তার মানে তুমি কিন্তু সেন্টারটা জানো। আবার তোমাকে রেখার সমীকরণ দিয়ে দিছে, তাহলে বলো তো একটা রেখার সমীকরণ দেওয়া থাকলে তুমি লম্ব রেখার সমীকরণ ধরতে পারবা? এই লম্ব রেখাটা আবার কোন বিন্দু দিয়ে যায় বলো তো? সি বিন্দু দিয়ে যায়। তাহলে সি দিয়ে সিদ্ধ করলে ওই যে লম্বের যে একটা কে থাকে, কে মান পেয়ে যাব, তার মানে এই রেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি এই রেখার সমীকরণটা পেয়ে যাও, তখন এই রেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণটা সিদ্ধ করে দিবা, মানে সলভ করবা। সলভ করলে তুমি এই বিন্দুটা পেয়ে যাবা। ঠিক আছে, সলভ করলে তুমি এই বিন্দুটা পেয়ে যাবা, এটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে পারছি? দেখো একদম ইজি। লম্ব রেখার সমীকরণ বের করব, লম্ব রেখার সমীকরণের জন্য এই সমীকরণ জানি, বিন্দু জানি, তারপর এই সমীকরণটা পেয়ে যাব, ওই লম্ব রেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণটা সলভ করব, সলভ করলে ছেদ বিন্দু পেয়ে যাব, এই ছেদ বিন্দুটাই হবে নিকটতম বিন্দু। ঠিক আছে, ওকে। লম্ববিন্দু, সোয়ানা বলছে লম্ববিন্দু ভাইয়া, অর্ক বলতেছো ডিফারেন্সিয়েশন দিয়ে করা যায় না। ডিফারেন্সিয়েশন দিয়ে তুমি কোনটা করতে চাচ্ছ ঠিক এক্স্যাক্টলি আমি বুঝি নেই। হ্যাঁ, তোমার ওই যে লঘুমান গুরুমান দিয়ে করা যায়, লঘুমান গুরুমান দিয়ে করা যায়। ঠিক আছে, আচ্ছা।